This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির উপন্যাসটার কথা মনে আছে আপনাদের? তারই অন্যতম চরিত্র ছিল এই হোসেন মিয়া। হোসেন মিয়া একটা দ্বীপ কিনেছিল, আর তারপর সেই দ্বীপে লোকজনকে নিয়ে গিয়ে রাখতো, নিজের একটা কলোনি গড়ে তুলেছিল। হোসেন মিয়ার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় হোসেন মিয়াকে নিয়ে খারাপ কিছু ভাবেনি। কিন্তু পদ্মা নদীর পাড়ে এখন যাদের রাজ চলছে তাদের ভাবনা তো উল্টো পথে চলছে, কারণ তারা মৌলবাদীদের খপ্পরে পড়েছেন। তারা হোসেন মিয়াদের কীভাবে কাজে লাগাতে চাইছেন জানেন? সেটা আপাতত গুজরাট পুলিশ খতিয়ে দেখছে। ভাবছেন তো এসব কি হচ্ছে? ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, তাও তো না। কোথা থেকে পদ্মা নদীর মাঝি দিয়ে শুরু, সেখান থেকে কোথায় বাংলাদেশের প্রসঙ্গ নয় ঠিক আছে বোঝা যাচ্ছে, কিন্তু সেখান থেকে গুজরাটে গিয়ে ল্যান্ড করলাম, কোথাকার জল কোথায় গড়িয়ে দিলাম। এটা যদি ভাবতে বসেন তাহলে জেনে রাখুন, গুজরাট উড়ে এসে জুড়ে বসেনি, বরং গুজরাটে উড়ে এসে জুড়ে বসেছে বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশিরা। কিভাবে? দেখুন, প্রথমত পহেলগাঁওয়ে এই জঙ্গি হানার পরই গুজরাট সরকার অনুপ্রবেশকারী খুঁজতে নেমেছিল। সব রাজ্যই নেমেছে। শনিবার থেকে আজ পর্যন্ত 4 দিনে প্রায় 7,000 অনুপ্রবেশকারী বাংলাদেশির খোঁজ পাওয়া গেছে ওই রাজ্যে। আর আজ যেটা খুঁজে পাওয়া গেছে সেটা কিন্তু আরও মারাত্মক। ওই আহমেদাবাদের শহরতলিতে চান্দোলা লেক বলে একটা জায়গায় একটা গোটা বস্তির সন্ধান পাওয়া গেছে, যে বস্তির প্রত্যেক বাসিন্দাই নাকি আদতে বাংলাদেশি। গুজরাট পুলিশ বলছে বাংলাদেশিরাই নাকি এই বস্তিটা তৈরি করেছে, অনেকটা ওই হোসেন মিয়ার মতো। প্রথমে বস্তি তৈরি করে তারপরে এক এক করে সেই বস্তিতে বাংলাদেশিদের এনে ঢুকিয়েছে। ময়নাদ্বীপে হোসেন মিয়া সোনার ধান ফলাতে চেয়েছিল, আর গুজরাটের বস্তিতে ধরা পড়া ওই বাংলাদেশিরা যে ধান ফলাতে নয় ধান লুটতে এসেছিল সেটা জানার জন্য তো বেশি খাটতে হচ্ছে না। আহমেদাবাদের পুলিশ প্রাথমিক তদন্তেই সেটা জানতে পেরে গেছে যে কী উদ্দেশ্যে এই মানুষগুলো, ভিনদেশি মানুষগুলো আমাদের দেশের মাটিতে এসে বস্তি গড়েছিল। এটা স্যাটেলাইটে তোলা ছবি, উপগ্রহ থেকে পাঠানো ম্যাপ। একটা 2011 সালের আর একটা গত বছর 2024-এর। দুটো ছবিতে কি পার্থক্য ভালো করে দেখুন। ম্যাপের মাঝখানে যে জায়গাটাকে বলা হচ্ছে চান্দোলা লেক, সেই জায়গাটা 2011 সালে নীল, আর 2024-এ সেখানে নীল কতটা কম, অর্থাৎ জলাভূমি প্রায় নেই বললেই চলে। কি করে 13 বছরের মধ্যে আহমেদাবাদ শহরের কান ঘেঁষে থাকা একটা জায়গা এতটা বদলে গেল? আহমেদাবাদ পুরসভা এবং গুজরাট সরকারের দাবি বাংলাদেশিদের জন্য। অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিরা নাকি একটু একটু করে চান্দোলা লেকের চেহারা বদলে দিয়েছে, গড়ে তুলেছে বস্তি। মঙ্গলবার সকালে যে বস্তি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, গুড়িয়ে দেওয়া হয়েছে 2000-এর বেশি ঘুপচি ঘর। চান্দোলা লেকে বাংলাদেশি বস্তিতে অভিযান চালায় 2000 পুলিশ এবং 1800 পুরকর্মী। সঙ্গে ছিল 50টি জেসিবি এবং 50টি ট্রাক। काफ़ी इलीगल बांग्लादेशी यहाँ के रहते हैं। एक बहुत अच्छी जो इसमें बात है कि सभी लोग यहाँ के, चाहे वो हिंदू हो या यहाँ के मुस्लिम हो, सभी चाहते हैं या ईसाई सभी चाहते हैं कि जो इलीगल बांग्लादेशी हैं उनके खिलाफ पुलिस कड़क कार्रवाई करे। খোঁজ মিলেছে লাল্লু বিহারি ওরফে মেহমুদ নামে এমন অনুপ্রবেশকারীর যে 20টা গাড়ি আর 200টা অটোর মালিক হয়ে বসেছিল। অর্থাৎ এদেশে ঢুকে বেআইনিভাবে এদেশে খেয়ে পড়ে টাকা কামিয়ে বাংলাদেশে পাঠাচ্ছিল পদ্মাপাড়ের দখলদাররা। কিন্তু কি করে বাংলাদেশিরা গুজরাতে কলোনি গড়ে তুলল? প্রশ্নটার উত্তর গত শনিবারই দিয়ে রেখেছিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী। बंगाल के फेक डॉक्यूमेंट्स के आधार पे जो लोग ये देश में अलग अलग राज्यों में रह रहे और आज जो लोग अलग अलग राज्यों के माध्यम से गुजरात में पहुंचे, ये सभी के डॉक्यूमेंट्स पे भी हम तहकीकात करेंगे और फेक डॉक्यूमेंट्स बनाने वाले
एक एक लोगों पे जरूर से कदम उठाए। দেখুন, যতই এই কোথার থেকে ডকুমেন্টসগুলো আছে সেই নিয়ে একটু অস্বস্তি চালান করে দিক আমাদের বাংলার দিকে, কিন্তু একটা কথা ভেবে তো তৃণমূল বা শাসক দল আমাদের তারা স্বস্তি পেতে পারে যে এই গুলশন কলোনির লজ্জাটা শুধু বাংলার নেই, ওই বিজেপি শাসিত গুজরাতেও আছে। ওরকম একটা বস্তি, আস্ত বস্তি তৈরি হয়ে গেল, লেকটা বুঝিয়ে দেওয়া হলো, কেউ টের পেলেন না। আজ এই পহেলগাঁওয়ের ঘটনার পর তেরে ফুরে উঠে এখন না হয় বস্তি ধ্বংস করা হচ্ছে, বস্তিটা তৈরি হলো কি করে, সেই প্রশ্নটাও কি উঠবে না? এটা কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিনে যখনই এরকম এই বাংলার কোথাও এরকম বস্তি টস্তি গড়ে ওঠা বা কোথাও গিয়ে বাংলাদেশিদের কলোনি বানানোর মতো একটা কোনো কথা উঠবে, অভিযোগ উঠবে, শাসক দলে কেউ না কেউ ঠিক গুজরাটকে দেখাবে। দেখুন, গত বছরের মাঝামাঝি সময়ে লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন বাংলাদেশি আর রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকছে, সেখানে থাকছে, এখান থেকে জাল কাগজপত্রের বিনিময়ে পরিচয়পত্র তৈরি করছে, আর তারপর সেই পরিচয়পত্র দেখিয়ে ভারতবাসী বনে যাচ্ছে, ভারতীয় সেজে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী HR সাংভি তিনি যে বললেন কথাগুলো শুনলেন তো, কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে তাহলে তিনি আর আলাদা কি বললেন? যা বলার তো অমিত শাহই বলে দিয়েছিলেন। সত্যি বলতে কি আলাদা কিছু বলার আছে নাকি? গুজরাট পুলিশ তো জানিয়ে দিয়েছে যে গত 3-4 দিনে তারা যে 6,500 বাংলাদেশিকে আটক করেছে তাদের মধ্যে অনেকের কাছ থেকেই পশ্চিমবঙ্গ থেকে তৈরি হওয়া আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে, পরিচয়পত্র সব এখানে তৈরি। মানে এই রাজ্যের ঠিকানা ব্যবহার করে বাংলাদেশিরা আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করছে বলে গুজরাট পুলিশ দাবি করছে। এবার এই দাবির ভিত্তিতেই গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যেরকম তদন্ত করবেন, তেমনি যারা ওই অনুপ্রবেশকারীদের আধার বা ভোটার কার্ড তৈরিতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করবেন। এবার এই তদন্ত করা মানে তাদের তো আবার বাংলাতে আসতে হবে, বিজেপি শাসিত রাজ্য তো, কোথাও গিয়ে তারা কি তাহলে এই সুযোগে বাংলার দিকেও তোপটা দেখে দিলেন? বাংলায় একটা কোনো না কোনোভাবে বিজেপির প্রবেশ এরকম একটা রাস্তা খুঁজছেন নাকি? দেখুন, এবার অমিত শাহ থেকে শুরু করে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের বক্তব্যকেই আপনি যে ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ভাববেন, বিজেপি নেতারা পশ্চিমবঙ্গকে ছোট করতে অনুপ্রবেশকারীর সাথে বাংলাকে জুড়ে দিচ্ছে বলে ভাববেন, তারও তো কোনো উপায় নেই। কারণ সত্যিই তো এ রাজ্য থেকেই তো এমন বহু বাংলাদেশি ধরা পড়েছে যাদের কাছে ভুয়ো পাসপোর্ট বা আধার কার্ড বা ভোটার কার্ড উদ্ধার হয়েছে, সব এখান থেকে তারা তৈরি করেছে। এবং এদের গ্রেপ্তার কারা করেছে? গুজরাট পুলিশ না, রাজ্যের পুলিশ, এই রাজ্যের পুলিশ, বাংলার পুলিশ বা কলকাতা পুলিশের STFই তাদের গ্রেপ্তার করেছে। ফলে অবিশ্বাস করার তো কোনো উপায় নেই। আর অবিশ্বাস করার যখন কোনো উপায় নেই তখন নিরুপায় হয়ে কয়েকটা বিষয় নিয়ে ভাবতে বলছে, একটু ভেবে দেখুন। এই না ভেবেও তো উপায় নেই। প্রথমত, যে বাংলাদেশিরা সীমান্ত পার করে প্রথমে পশ্চিমবঙ্গে এলো, তারপর এ রাজ্যে ওই পরিচয়পত্র তৈরি করে গুজরাট বা অন্য কোনো রাজ্যে ছড়িয়ে গেল, তাদের পরিচয় কি? আলটিমেটলি যখন অন্য রাজ্যে তারা পৌঁছচ্ছে তাদের পরিচয় তো তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখানকার নাগরিক। কারণ এখান থেকেই তারা সমস্ত কাগজপত্র পরিচয়পত্র তৈরি করেছে, তাদের পরিচয়পত্রে এই রাজ্যের ঠিকানা আছে, এখান থেকে তৈরি পাসপোর্ট রয়েছে, এবং সব থেকে বড় কথা এদের ভাষা এবং খাদ্যাভ্যাস সব এখানকার মানুষজনের মতো। ফলে কথাবার্তা শুনে বা খাওয়া দাওয়া দেখে আদৌ আলাদা করা সম্ভব না কে পশ্চিমবঙ্গের আদি আর কে আসলে ওই বাংলাদেশের বাঙালি। এই মিলমিশের সুযোগ নিয়ে কোনো বাংলাদেশিকে যদি ভারত বিরোধী কাজে লাগানো হয়, এই যে মানুষগুলো যারা এখান থেকে ওই ভুয়ো কাগজপত্র দিয়ে পরিচয়পত্র তৈরি করে বাংলার নাগরিক হিসেবে, বাংলার বাসিন্দা হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছেন, তারা যদি ওখানে গিয়ে অন্যায় কিছু করেন, কোনো নাশকতামূলক কাজকর্ম ঘটান, তাহলে কার বদনাম হবে? আমাদের, এই পশ্চিমবঙ্গের। গোটা দেশ বলবে, এই দেখেছো পশ্চিমবঙ্গের মানুষ এরকম কাণ্ড কারখানা করছে, এই তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। আর দ্বিতীয়ত,
দুই বাংলার মানুষের চেহারা, ভাষার, খাদ্যাভ্যাসের এই মিল যদি বাংলাদেশের পাশাপাশি ওই পাকিস্তানের মৌলবাদীরাও কাজে লাগাতে চায়, তাহলে কি হবে? কি হবে না হবে জানি না, কিন্তু আরেকটা বৈশরণ যে হবে না তার গ্যারান্টি আছে নাকি? কেন বলছি? এমনি এমনি বলছি না, কারণ আছে। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম খবরটা, আপনাদের সাথে আলোচনা করেছিলাম, ওই যে বিরাটির কাছে বাঁকড়া থেকে একজনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি গ্রেফতার করেছিল, মনে আছে আপনাদের? আজাদ মল্লিক নাম। প্রথমে কি জানা গেছিল? লোকটা নাকি বাংলাদেশি, এ রাজ্যে বারবার ঠিকানা বদল করে আজাদ জাল পাসপোর্ট তৈরির কাজ চালাচ্ছিল। একবারে অতীতে গ্রেফতার হয়েছিল, তারপরে তার বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সাজা হওয়া, বাইরে পাঠিয়ে দেওয়া, দেশে ফেরত পাঠিয়ে দেওয়া এই নির্দেশ থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি, অথবা হয়তো পাঠানো হয়েছিল আবার ফেরত চলে এসেছিল, কিছু একটা হবে। মোদ্দা কথা হচ্ছে যে সে ধরা পড়ার পরেও বহাল তবিয়তে এখানে ব্যবসা চালিয়েছিল ওই জাল পরিচয়পত্র তৈরি। ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নথিপত্র জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিত সে, তার বদলে বিরাট একটা পরিমাণ টাকা পেত, আর সেই টাকাটাও আবার হাওয়ালার মাধ্যমে বাংলাদেশেই পাঠিয়ে দিত। বুঝতে পারছেন তো? এই পর্যন্ত শোনার পর কি মনে হয়েছিল তখন? মনে হয়েছিল এটা একটা বড় আমাদের এখানকার সিকিউরিটিগত নিরাপত্তা বাহিনীর একটা বড় গাফিলতি আছে, গোয়েন্দা বিভাগের একটা বড় গাফিলতি আছে, আর তার সুযোগে এই আজাদের মতো একজন বাংলাদেশি সে জানে যে পশ্চিমবঙ্গে ভুয়ো পাসপোর্ট বানানো বা এখান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর রাস্তাটা ঠিক কী, সে সব জানে, সুলুক সন্ধান জেনে এখানে বসে করে কমবে খেয়ে যাচ্ছিল একজন বাংলাদেশি। কিন্তু আজ আদালতে ইডি যা দাবি করেছে সেটা শোনার পর কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ব্যাপারটা তো এত সোজা না, আমরা অনেক ছোট্ট জিনিস ভাবছি, আসলে ব্যাপারটা তলায় তলায় আর অনেক বড় কিছু না তো। কি মনে হচ্ছে জানেন? এই আজাদ পাকিস্তানি নয় তো। ভাবতে পারছেন, যাকে আমরা বাংলাদেশি ভেবেছিলাম সে পাকিস্তানি হতে পারে, পাক গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট হতে পারে। এটাই তো ইডি বলেছে। জাল পাসপোর্ট তৈরির কাজ তো তখন অনেক মামুলি বলে মনে হবে, তার থেকে অনেক বড় কোনো ষড়যন্ত্র এই আজাদ যে রাজ্যে বসে করছিল না, তার কোনো গ্যারান্টি আছে? শিউরে ওঠার মতো তথ্য। কলকাতা এয়ারপোর্টের কাছে পরিচয় লুকিয়ে নিশ্চিন্তে থাকছিল এক পাকিস্তানি। এয়ারপোর্ট থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তল্লাশি চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে ইডি। বাঁকড়ায় শারাফত আলীর বাড়িতে ভাড়া থাকত আজাদ। মঙ্গলবার ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, তদন্তে জানা গিয়েছে আজাদ মল্লিক বাংলাদেশি নয়, পাকিস্তানি নাগরিক। পরিচয় বদল করে এখানে ভিসার আবেদন করেছে। 3 দেশে আজাদের 3 রকম নাম, ভারতে আজাদ মল্লিক, বাংলাদেশে আহমেদ হোসেন আজাদ, পাকিস্তানে আজাদ হোসেন। বাংলায় 2টো ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল আজাদ। ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা ছিল। হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করত আজাদ। সেই টাকা ভারত বিরোধী কাজে লাগেনি তো? ইডি আইনজীবী আদালতকে বলেন, এই তথ্য দেশের সুরক্ষার জন্য উদ্বেগজনক। শুধু আর্থিক ক্ষতি নয়, দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত কিনা আমরা দেখছি। ইডি তদন্তকারীরা জানতে পেরেছেন এক নাবালিকার সঙ্গে আজাদের সম্পর্ক ছিল। 2022 সাল থেকে সেই নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ। সেখানেও আজাদের হাত আছে কিনা, মেয়েটিকে আজাদ দেশবিরোধী কোনো কাজে ব্যবহার করেছে কিনা তাও খতিয়ে দেখছে ইডি। দেখুন, ইডির অনুমান যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে যে একজন পাকিস্তানি দিনের পর দিন এ রাজ্যে থাকলো, এ রাজ্যের খেলো, এ রাজ্যের বদনাম করলো, দেশ বিরোধী কার্যকলাপ করলো, অথচ এ রাজ্যের পুলিশ জানতেই পারলো না। কেন? একজন বাংলাদেশি যত সহজে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে সেজে থাকতে পারে, একজন পাকিস্তানি কি তত সহজে বাঙালি সাজতে পারে? পারে, যদি সে প্রশিক্ষিত গুপ্তচর হয়। এটাই তো প্রথম প্রশ্ন। তাহলে কি তাই সে সত্যি সত্যি গুপ্তচর? দ্বিতীয় প্রশ্নটা কি, 3 দেশে একজন মানুষের কেন 3টে আলাদা আলাদা নামের প্রয়োজন হলো? যদি না কিছু তার গোপন করার থাকে, এবং প্রত্যেকটা জায়গায় যদি সে কোনো বেআইনি কাজকর্মের সাথে যুক্ত না হয়। এমনি এমনি তো কেউ এরকম এক একটা দেশে গিয়ে এক এক রকম নাম নিয়ে বসে থাকে না। আপনার আমার তো ছোটোবেলার থেকে যা নাম সেই নামই রয়েছে।
এই পাকিস্তানি আজাদ হোসেন পাকিস্তান থেকে প্রথমে বাংলাদেশে গেল, সেখানে তার নামটা বদলে গেল, সে হয়ে গেল আহমেদ হোসেন আজাদ। তারপর সে সেখান থেকে বাংলাদেশ থেকে ভারতে এলো, আবার নাম বদলালো, নাম হয়ে গেল আজাদ মল্লিক। এবার গিরগিটির রং বদলানোর মতো যখন যে দেশে থাকছে সে দেশের মানুষের সঙ্গে মিলে গিয়ে এরমভাবে নাম ফাম বদলে ফেলা, এটা তো একমাত্র গুপ্তচরদেরই প্রয়োজন হয়। এখানেই তৃতীয় প্রশ্ন, পাকিস্তান থেকে আজাদ বাংলাদেশে গেছিল কি করতে? যা খুশি করতে যান, ওখানে গিয়ে যা খুশি করুক, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছিলই বা কি করতে? শুধুই কি জাল পাসপোর্ট বানাবে বলে? পাকিস্তানে বসে খবর পেয়েছিল যে এখানে এ রাজ্যে বসে এরকম জাল পাসপোর্ট বানানোটা খুব সহজ, আর এখানে খুব ভালো মার্কেট আছে, করলে প্রচুর পয়সা পাওয়া যাবে। একদম ছোট একটা যে ওখান থেকে বসে এখানে একটা বিজনেস আইডিয়া পেয়ে চলে এসেছিল, নাকি লক্ষ্য অন্য কিছু ছিল? এই শেষ প্রশ্নটারই উত্তর খুঁজছে ইডি। তারাই আদালতকে জানিয়েছে এ রাজ্যের এক নাবালিকার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল আজাদ, যে মেয়েটা বছর দুয়েক ধরে নিখোঁজ। পশ্চিমবঙ্গের সেই কিশোরী কোথায় গেল? কেন নিখোঁজ হয়ে গেল? কোথাও কি পাচার হয়ে গেল? জানতে হবে তো সেটা। এর মধ্যে কোনো একটা নারী পাচার চক্র নেই তো? নাকি মেয়েটাকে জঙ্গি বানিয়েছে আজাদ? এটাও তো অস্বাভাবিক কিছু না, এমন কিছু না যেটা আমরা কখনো শুনিনি। কেরালার বহু মেয়েকে তো এইভাবে মগজ ধোলাই করে প্রথমে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তারপর আইসিস জঙ্গি বানানো হয়েছে। এই তথ্য তো 2021-এ ওই 21-22-এ এনআইএ পেয়ে গেছিল। 2023-এ এই তথ্যের ওপর ভিত্তি করেই তো দ্য কেরালা স্টোরি নামে ওই হিন্দি সিনেমাটা তৈরি হয়েছিল। এবার সিনেমায় তথ্য বিকৃতি করা হয়েছে বা কিছু বাড়িয়ে দেখানো হয়েছে, এ সমস্ত বিভিন্ন অভিযোগ উঠছিল। সেগুলো সত্যি হোক মিথ্যে হোক, এই অভিযোগগুলোকে একেবারে উড়িয়ে তো দেওয়া যায় না। কেরলের বিভিন্ন জেলায় মেয়েদের ফুসলিয়ে তাদের জঙ্গি বানানোর ছক যে আছে, এবং সেই ছকে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই জড়িত, সেই তথ্য তো এদেশের গোয়েন্দারাই সামনে এনেছিলেন। তার মানে এদেশে মেয়েদের এইভাবে ব্রেন ওয়াশ করে মগজ ধোলাই করে এদেশেরই বিরুদ্ধে কাজে লাগানোর ষড়যন্ত্রটা পাকিস্তান অনেক দিন ধরেই করছে। এদেশের ক্ষতি করার ষড়যন্ত্র তারা অসংখ্য দিন ধরে করছে, হয়তো জন্মের প্রথম দিন থেকেই পাকিস্তান করছে। যে বিবিধ উপায়ে করছে তার মধ্যে এটা হয়তো একটা। দেখুন, পহেলগাঁও হামলার পর সেই ষড়যন্ত্রের কথাটা ফের কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রত্যেকটা পদে দেখা যাচ্ছে পাকিস্তানের যোগ, দেখা যাচ্ছে ওই জঙ্গিদের মধ্যে যে জঙ্গি 4 জন ঢুকে এই পহেলগাঁওয়ে ওই নৃশংস হত্যালীলা চালিয়েছিল। ধর্ম জেনে জেনে হিন্দু সমস্ত মানুষজনকে খুন করা হয়েছিল। তাদের মধ্যে তো পাকিস্তানের যোগ সাযোগ প্রমাণিত, কারণ তাদের মধ্যে একজন, ওই জঙ্গিদের মধ্যে একজন ছিল মুসা। মুসা শুধু যে পাক জঙ্গি তা নয়, আদতে সে ছিল পাকিস্তানের স্পেশাল সার্ভিসেসের কমান্ডো। সুতরাং বুঝতে পারছেন, এরম না যে চাকরি চলে গেছিল বা রিটায়ার করেছিল, করে গিয়ে পার্ট টাইম করছে। তাকে কমান্ডো বানিয়ে নিজেদের কমান্ডোকেই আসলে জঙ্গি সাজিয়ে পাকিস্তান পাঠিয়েছিল আমাদের এখানে। সুতরাং বুঝতে পারছেন পাকিস্তান কিভাবে প্রত্যেকটা পদে এই পুরো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। গোটা বিশ্বের সামনে এখন এটা পরিষ্কার। আর এইভাবে পাকিস্তান যে আমাদের এখানে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যে জড়িত বা ষড়যন্ত্রের জাল বেচাচ্ছে, এটাই তো অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। पाकिस्तान की लड़कियां यहाँ ब्याही गई हैं और वो भारत की नागरिक बन नहीं सकती, बनी नहीं है, वर्षों से यहाँ रह रहे हैं। और पाकिस्तान के लड़के भी यहाँ ब्याहे हैं। पाकिस्तान हमारे यहाँ जो तबाही पैदा किया है, जो हमारे लोगों को मारा है, और उसको जिन लोगों ने यहाँ साथ दिया है या जिन लोगों ने साथ देने की मंशा से यहाँ शादी का बहाना बनाया है, उनको भी टाइट करने की आवश्यकता है, उनके ऊपर भी कार्रवाई करने की आवश्यकता। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কি বললেন শুনলেন তো? তার অভিযোগ এমন অনেক পাকিস্তানি মহিলা আছেন যারা বিয়ে করে এদেশে চলে এসেছেন, আবার অনেক ভারতীয় মহিলা আছেন যাদের পাকিস্তানে বিয়ে হয়েছে।
এবার এমন কোনো মানুষ, মানে যারা ওদেশ থেকে এদেশে চলে এসছেন বা এদেশ থেকে ওদেশে গেছেন, বা তাদের সন্তানদের মধ্যে কেউ পাকিস্তানের চর কিনা, সেটা তো জানা দরকার। এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে ভারতের স্বার্থ জলে দিয়ে পাকিস্তানের কোনো রকম ষড়যন্ত্রে এরা সামিল হচ্ছে কিনা, সেই সম্ভাবনা নিয়েই তো প্রশ্ন তুলে দিয়েছেন নিশিকান্ত দুবে। এবার এরকম মানুষের বিরুদ্ধে যেখানে দেখছি আমরা এটা যথাযথ তদন্ত বা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন একজন সাংসদ, সেটা শুনে আপনার আমার কি মনে হবে? প্রথমে এটা নিশ্চয়ই রাজনৈতিক দাবি। আমরা কি করব? দেখুন, মনে রাখতে হবে যে হিংসা ছড়ানো কারোর উদ্দেশ্য হতে পারে না, বা হিংসা যদি ছড়ানো কারোর উদ্দেশ্য হয় তাতে আরও আলাদা করে যোগদান করারও কোনো মানে নেই। দেশের ভেতর এইভাবে যদি বিদ্বেষ আর হিংসা ছড়ানো কারোর উদ্দেশ্য হয়, তার থেকে দূরে থাকা দরকার। কারণ এটা আমাদের দায় বা দায়িত্ব কোনোটাই নয়। কোনো রাজনৈতিক এজেন্ডা হতে পারে, কিন্তু আমাদের সেই দায় নেই। দেখুন, এই মুহূর্তে গোটা দেশ এককাট্টা হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াটা খুব জরুরি। দেশের হয়ে লড়াইটা জরুরি, সেটাই তো করতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কেউ কেউ আমাদের দেশে থেকে, আমাদের দেশের ভেতর থেকে সেই লড়াইয়ের গোড়াটা আলগা করে দিচ্ছেন কিনা সেটাও তো জানতে হবে। আর তার জন্য রাজনীতি নয়, নিশিকান্ত দুবে যে অভিযোগ করেছেন সেটা বাস্তবে কতটা যুক্তিযুক্ত সেটা বোঝার চেষ্টা করতে হবে। এবার এটা তো দু চার কথায় হবে না, তাই আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আজ আপনারা জানেন না বললেই নয়। मुझे वापस किया जा रहा है। मेरी क्या गलती है, मेरा क्या कसूर है? मुझे किस बात की सजा दी जा रही है? मुझे बस इतना जवाब जानना है। करता कोई है, भरता कोई है। मैं सितंबर में आई थी, अक्टूबर में मैंने शादी करी थी इनसे यहाँ पर आकर। मैं सितंबर में आई थी 1.5 महीने की वीजा पर, यहाँ अपने मामू के घर होने, तो उनके मतलब शादी हो गई फिर मेरी, और 6 महीने के लिए मैंने नूरी वीजा के लिए अप्लाई किया था, पर मुझे दिया नहीं गया नूरी वीजा। मतलब मैं पेंडिंग पर थी। सिर्फ रिश्तेदारों के लिए अलाउ कर दें, भले बाकी किसी को मत दें। जो रिलेटिव्स हैं, जिनके बच्चे हैं, उनको अलाउ कर दें। ड्यू टू कोविड मेरा वीजा एक्सपायर हो गया था। LTV अप्लाइड था, नूरी वीजा पर गई थी, लेकिन कोविड हो गया था, बेटा साथ था, प्रॉब्लम्स की वजह से वापस नहीं आ पाई थी। अब 5 साल बाद मुझे वीजा मिला था, और अभी आए हुए सिर्फ 5 to 6 डेज ही हुए थे कि वापस जा रही हूँ। तो एटलिस्ट जिनकी शादियां हुई हैं उनको ना निकाले। যে দুই মহিলাকে দেখালাম দুজনেই কিন্তু পাকিস্তানি নাগরিক। সদ্য বিবাহিতার চোখের জল বা মায়ের সন্তানের থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা সেটা তো আছে, আমরা বুঝতে পারছি, ওটা খাটা করে দেখতে চাই না। কিন্তু আমাদেরও তো 27টা পরিবারে প্রিয়জনের অন্ত্যেষ্টি হয়েছে, ভুলে যাব সেটা? ফলে এই সময় ওই আবেগটাকে, মানে পাল্টা আবেগ নিয়ে বিশেষ নাড়াচাড়া না করাই ভালো। এই দুই মহিলা কি বললেন শুনলেন তো? সীমান্তে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, তারা দেশে ফিরতে চাইছেন, ঘরে ফিরতে চাইছেন। ঘর কোথায়? পাকিস্তান। প্রথমজন ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন সেপ্টেম্বরে, মামাবাড়িতে বেড়াতে এসেছিলেন, আর তারপর মামাবাড়ির আবদারের মতো মামার ছেলেকে বিয়ে করে নেন, আর তারপর দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করেন। ওই মামাবাড়ির আবদার, সেই আবেদনটা পেন্ডিং ছিল, তাকে ফেরত যেতে বলা হয়েছে তাই জন্যে। তার মানে এটা বুঝতে পারছেন, এটা যদি ট্রেন্ড হয়, এরা ভারতে ঘুরতে আসছেন এবং বিয়ে করে ফেলছেন, তারপর সংসার করার উদ্দেশ্যে থাকার জন্য অনুমতি চাইছেন, পেয়েও যাবেন, কারণ নিয়ম তো সেটাই। কিন্তু নিয়ম মতো এখানকার নাগরিক হয়ে যাওয়ার পর আত্মিকভাবে ভারতীয় হতে পারবেন কি? ভারতের ভালো চাইবেন নাকি ভারতের খারাপ? এই প্রশ্নগুলোকে আজকের দিনে অন্তত এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ পুলওয়ামা আমাদের সেই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে খুব স্বাভাবিক ঘটনাগুলোকেও আমাদের কিন্তু একটু একটু খতিয়ে দেখতে হচ্ছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন, ওই বললাম, যেভাবে একটা ওই আত্মীয়তার বন্ধনে জড়িয়ে আইনি পদ্ধতিতে একটা হিউম্যান ট্রাফিকিং চলছে,
সেটাকে তো সোজা চোখে দেখা যায় না, কোনো না কোনোভাবে তাকে তো যাচাই করতেই হবে। দুই মহিলাই কি বললেন, আর কাউকে ভিসা দিতে হবে না, যাদের পরিবার রয়েছে তাদের ভিসা দেওয়া হোক। তার মানে বেড়াতে আসা ছল করে ভারতে এসে বিয়ে করে ফেলো, আর তারপর পরিবারের কথা বলে ইমোশনে সুরচুরি দাও। এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং করে অনুপ্রবেশ। সংখ্যাটা কত জানেন? অসমর্থিত সূত্রে ৮৩,০০০-এরও বেশি। ভাবা যায়? একজন দুজনের সঙ্গে ভারতে বিয়ে হতেই পারে। যখন সংখ্যাটা ৮৩,০০০ হয়ে যায় তখন তো সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। ভারত যদি ওই পাকিস্তানিদের ভিসা বাতিল করার নির্দেশ না দিত তাহলে জানাই যেত না যে এত পাকিস্তানি বিয়ে শাদী করে ভারতে ঢুকে বসে রয়েছে। আর ওদিকে পাক সেনাপ্রধান জিন্নার সুরে বলছে হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারবে না। থাকতে পারবে না মানে থাকছে, থাকার ব্যবস্থা করেছে। এটা তো দ্বিচারিতা। মুখে বলছে ওদের ওখানে হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারবে না, আর অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের ভারতে থাকার জন্য আবদার করছে, ভারতে থাকার জন্য ব্যবস্থা করছে। দেখুন, ভারতে যারা রয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে তারা ভারতীয়। ভারতের সব রকম সরকারি সুযোগ সুবিধায় তাদের সমান অধিকার। ধর্ম ঠর্ম সমস্ত নিয়ে ভাবার কোনো জায়গাই নেই। কিন্তু পাকিস্তানিরা কেন ধর্মনিরপেক্ষ ভারতীয়ের করের টাকায় সেই সুবিধাটা পাবেন? এই প্রশ্নটা তো তুলব। ভেবে দেখুন, সিএএ করে নাগরিকত্ব দেওয়ার প্রতিবাদে দেশ জুড়ে আগুন জ্বলে গেছিল, অথচ সিএএ হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকারের শর্ত অনুযায়ী তৈরি আইন। আর এই বিয়ে করে নাগরিক হয়ে যাওয়া হচ্ছে আইন আর রাজনীতির ওই পেছনের দরজা দিয়ে ঢুকে সুবিধা নেওয়া। এবং সরকারের এই পদক্ষেপকে অমানবিক বলে যাদের মনে হচ্ছে তাদের জন্য ইতিহাসের নজির রয়েছে। এই সুযোগ সুবিধা অনেকেই তো পান। অন্নদাশঙ্কর রায়ের নাম মনে আছে? বাঙালি মাত্রই জানেন। তার আত্মজীবনী পড়ে দেখতে পারেন। তার স্ত্রী ছিলেন আমেরিকান নাগরিক, কিন্তু অন্নদাশঙ্কর আইসিএস অফিসার হওয়ায় তার স্ত্রী ব্রিটিশ সাবজেক্ট বা ব্রিটিশ সরকারের অনুগতের তকমা পেয়েছিলেন। তাতে তার কি লাভ হয়েছিল জানেন? ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যখন সময়টা ছিল তখন তাকে ওই ডিটেনশন ক্যাম্পে যেতে হয়নি। আর বাঙালি তো ওই মানবতা, হিউম্যানিটি, এই শব্দটা ব্রিটিশদের নকল করেই রপ্ত করেছে। ইদানিং আমেরিকার কাছেও অনেকে হিউম্যান রাইটস শেখার চেষ্টা করছেন। আমেরিকায় কি হয়? কি করে পাকিস্তানের ওই একের পর এক সেনাকর্তা, ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদদের ছেলেমেয়েরা মার্কিন নাগরিক হয়ে গেল সেটা খতিয়ে দেখলেই বুঝবেন কি হয় আমেরিকায়। কিভাবে কত সহজে তারা মার্কিন নাগরিক হয়ে যান। কয়েক মাসের ভিসা নিয়ে আমেরিকায় যায়, সঙ্গে নিয়ে যায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে, তারপর আমেরিকার কোনো হাসপাতালে সন্তান প্রসব করিয়ে নিলেই হলো। জন্ম হয়েছে, জন্মসূত্রেই সন্তান আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাবে। কে কে এইভাবে আমেরিকার নাগরিকত্ব পেয়েছে জানেন? পেয়েছে তো অনেকে। একজনের নাম বলি, কুখ্যাত জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি। আমেরিকায় জন্মেছিল। আদতে নাম ছিল দাউদ সঈদ গিলানি। একটু বড় হয়ে বাবা মায়ের সঙ্গে পাকিস্তানে চলে যায়, সেখানে লেখাপড়া করে মগজ ধোলাই করে সাবালক হয়ে আবার আমেরিকায় ফিরে যায়। গিয়ে দাবি করে, আরে আমি তো আমেরিকায় জন্মেছিলাম, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। তারপরে আমেরিকার নাগরিকত্ব নিয়ে নামঠাম বদলে ফেলে। ডেভিড কোলম্যান হেডলি হয়ে মার্কিন ভিসা নিয়ে ভারতে এসেছিল। আর তারপর ট্যুরিস্ট সেজে ওই মুম্বাইয়ের ফটো তুলে নিয়ে যায়। আর তারপর সেই মুম্বাই হানার কথা তো আপনারা সবাই জানেন। তার মাস্টার মাইন্ড এই লোকটা। দেখুন, পাকিস্তান বা অন্য কোনো জঙ্গি দেশ থেকে যদি সে আসতো তাহলে ভারতীয় গোয়েন্দারা সতর্ক থাকতেন। মার্কিন নাগরিক, সুতরাং সন্দেহ করা হয়নি। মার্কিন বলে কথা। আমেরিকার থেকে একজন পাকিস্তানি এসে মুম্বাই হামলার পরিকল্পনা করে নিয়ে চলে গেল, এটা তো অনেক দীর্ঘ একটা চক্রান্তের ফল। তাহলে পাকিস্তানের নাগরিক যে ছেলে মেয়েগুলো বা তাদের বাবা বা মায়ের নাগরিক হওয়ার সুবাদে যারা এদেশে মানে ভারতে রয়ে গেছে, সেই ছেলে মেয়েগুলো
দেশপ্রেমী পাকিস্তানি হয়ে ভারতের ক্ষতি করবে না, তার কোনো গ্যারান্টি রয়েছে কি? দেখুন, ওই ডেভিড হেডলির বন্ধু তাহর হুসেন রানা, সে পাকিস্তানি সেনাবাহিনীর মেডিকেল কোরের অফিসার ছিল, স্বেচ্ছাবসর নিয়ে কানাডায় গিয়ে নাগরিকত্ব ম্যানেজ ট্যানেজ করে নেয়, আর তারপর আমেরিকায় গিয়ে ব্যবসা খোলে। কি ব্যবসা? অভিবাসন। মানে এই উপমহাদেশের নাগরিকদের নিয়ে গিয়ে ওই আমেরিকা আর কানাডায় রেখে দেওয়ার ব্যবস্থা করা, আইনি অনুপ্রবেশ। কাদের জন্য ব্যবস্থাটা করা হচ্ছে? পাকিস্তানিদের জন্য। ওখানে গিয়ে বসে তারা ওখানকার মানুষজন হয়ে যাচ্ছে, তারপর গোটা বিশ্বের কোথায় কোথায় যে ছড়িয়ে যাচ্ছে কেউ জানে না। পরিচয় কি? হয় আমেরিকান নয় কানাডিয়ান, আসলে কি পাকিস্তানি। মিল পাচ্ছেন কোথাও? ওই মল্লিকের সাথে, আজাদ মল্লিকের সঙ্গে, সেও তো পাকিস্তানি, থাকছিল কোথায়? আমাদের বাংলায়। নাগরিকত্ব কোথাকার পেয়েছে? কোথা থেকে পেয়েছে? বাংলার থেকে। ঠিকানা কোথায়? বাংলার। তার পরিচয় কি হয়েছে? সে বাংলার লোক। গেছে কোথায়? ভারতের বিভিন্ন প্রান্তে। কি করছে? অন্যায়ভাবে জাল পরিচয়পত্র তৈরি করে এদেশে একের পর এক বাংলাদেশি বা পাকিস্তানিকে ঢুকিয়ে যাচ্ছে। এতদিন ভাবতাম শুধু বাংলাদেশি, এখন মনে হচ্ছে পাকিস্তানিও ঢুকেছে এইভাবে। মিল খুঁজে পাচ্ছেন? কিভাবে তলে তলে এরকম আপনার আশেপাশে যে দাঁড়িয়ে রয়েছে আপনি জানতেও পারছেন না সে হয়তো আদতে পাকিস্তানি। এবার এরা যে এইভাবে ছড়িয়ে পড়ে আপনার আমার মধ্যে মিশে গিয়ে সেনাবাহিনীর ওই চরবৃত্তি করে না, তার গ্যারান্টি আছে? রানাও তো ভারতে এসে চরবৃত্তিই করেছিল, আমেরিকা তাকে ভারতে প্রত্যর্পণ করেছে। এই পহেলগাঁও গণহত্যাতেও তো পাকিস্তানের সেনাবাহিনীর সরাসরি যোগ পাওয়া যাচ্ছে। আপনাদের বলছিলাম ওই মুসার কথা বলছিলাম, হাসিম মুসা পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, বর্তমানে এখন কি লস্করে তৈবার সক্রিয় সদস্য। হয়তো দেখা যাবে, আমি বললাম যে তাকে ডেপুটেশনে লস্করে পাঠিয়েছে পাক সেনাবাহিনী, কমান্ডো ট্রেনিং আছে। সুতরাং পহেলগাঁওয়ে জঙ্গি হানার দায়িত্ব পেয়ে গেছিল সে, কারণ দুর্গম অঞ্চলে যুদ্ধের ট্রেনিং ছিল মুসার। স্থানীয়দের জেরা করে মুসার কিন্তু এই যাবতীয় খোঁজ খবর ভারত পেয়ে গেছে। ফলে গোটা ঘটনাটায়, আবার বলছি, নিরাপরাধ এতগুলো মানুষের রক্ত হাতে মাখা আসলে যে পাকিস্তানের, তার প্রমাণ ভারতের হাতে আছে, এবং সেই প্রমাণ কিন্তু এখন আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের মুখ পোড়াবে। अभी हमारा दिमाग काम नहीं कर रहा है कि हमारा रोजी रोटी को क्या हो गया है। पहली बार पहलगाम में ये हो गया सर, पहली बार। जब मेरी भी 40 साल उम्र है। जब आतंकी हमला हुआ 22 अप्रैल को, तो आप उस समय कहाँ थे? आड़ू में। हमले की जानकारी के लेने के लिए हम घोड़े वाले हैं, हम यहाँ पर नीचे थे उस टाइम। तो हमने जब सुना तो फिर किसी दरिंदू ने ये उल्टी बात की है, इसके ऊपर क्या करेंगे, मगर इसकी सजा कड़ी तो कड़ी होनी चाहिए उन दरिंदों को जिनने ये किया है। क्यों हम भी रो रहे हैं कि ये क्या हुआ है। ऐसा मसला आज तक 30 साल के बाद ये हुआ है, आज तक ये मसला ऐसे कभी हुआ नहीं है, जिंदगी में पहली दफा ये हुआ है। যাদের বক্তব্য আপনাদের শোনালাম তারা ওই ওখানে যারা ট্যুরিস্টদের যে খচ্চরগুলোতে করে নিয়ে যায়, ঘোড়ায় করে নিয়ে যায়, তার মালিক। এবার জঙ্গিদের সম্পর্কে আরও তথ্য পেতে এই খচ্চরওয়ালাদের আজ পহেলগাঁও থানায় ডেকে পাঠানো হয়েছিল। কালকে আপনাদের একটা ছবি দেখিয়েছিলাম, একজনের জিপ লাইনিং করছিলেন, তাকে যখন ঠেলে দেওয়া হয়েছিল শূন্য দিয়ে, ওপর দিয়ে তার বাঁধা, তার মধ্যে দিয়ে একজন ঝুলে ঝুলে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই জিপ লাইনিং, সেটা যখন তাকে ঠেলে দেওয়া হচ্ছিল, তার যাত্রা যখন শুরু হচ্ছিল, আগে কারোর ক্ষেত্রে বলেনি, কিন্তু সে যখন যাচ্ছে তখন হঠাৎ করে যে ঠেলে দিয়েছিল সে চিৎকার করে উঠেছিল আল্লাহু আকবার বলে। যখন সেই ভদ্রলোক শূন্য দিয়ে এরকম তার বেয়ে চলে যাচ্ছেন, তার নিচে তখন হত্যালীলা চলছিল, ওই বৈসারাডের ওই মাঠের মধ্যে সবুজ ঘাস রক্তে লাল হয়ে যাচ্ছিল। প্রথমে বুঝতে পারেননি, পরে যখন বুঝেছেন, আর ওই এগুলোর সঙ্গে একটা ক্যামেরা লাগানো থাকে, যেতে যেতে লোকের মুখভঙ্গি কীভাবে বদলাচ্ছে সেইগুলো রেকর্ড করার জন্য, সব ছবি সেখানে রেকর্ড হয়ে গেছে। এবং সেই যে ওই জিপ লাইনিংয়ের
ওখানে কর্তা ব্যক্তি ছিল, যে ওই ঠেলে দিয়েছিল, তাদের সবাইকে আজকে এনআইএ ডেকে পাঠিয়েছে। পহেলগাঁও থানায় তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। দেখুন, এরা সবাই, এই কচ্চরওয়ালা, ওই অ্যাডভেঞ্চার রাইডের ভদ্রলোক, এরা পুলিশকে যা বলেছেন সেগুলো সব তদন্তের বিষয়। তবে ক্যামেরার সামনে যা বলেছেন তার সঙ্গে তো সহমত হওয়া যাচ্ছে না। তারা কি বললেন? পহেলগাঁওয়ে এরকম নারকীয় গণহত্যা কখনো ঘটেনি। ঘটেনি না, ঘটেছে, তারা জানেন না অথবা মনে করতে চান না। কারণ ঘটনাটা মাত্র 25 বছর আগে ঘটেছিল, হতে পারে এরা জানেন না, ছোট ছিলেন। কিন্তু মাত্র 35 কিলোমিটার মতো হবে ওই জায়গা থেকে দূরে, ঠিক এই রকমভাবে 25 বছর আগে গণহত্যা হয়েছিল। সেবারও ধর্ম বেছে বেছে খুন করা হয়েছিল। সেবারও সন্ত্রাসবাদীরা এসেছিল ওই সেনাবাহিনীর উর্দি পরে। সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকিয়ে যায়নি। কি করে জানলাম জানেন? কারণ সেখানেও গিয়ে পৌঁছেছে TV9 বাংলা। অনন্তনাগ জেলার পহেলগাঁও থেকে মাত্র 35 কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা ছবির মতো সুন্দর একটি জনপদ চিট্টি সিংপোরা। গ্রামে মূলত শিখদের বাস। আজ থেকে নয়, সেই রাজা গুলাব সিং এর আমল থেকে। গ্রামবাসীদের জীবিকা বলতে কৃষিকাজ, ছোট ছোট ব্যবসা। শান্ত এই গ্রাম জঙ্গি হামলায় ছারখার হয়ে যায়। গুলি খেয়েও কপাল জোড়ে বেঁচে যান নানক সিং। কি হয়েছিল সেই অভিশপ্ত রাতে? নানক সিং এর দাবি, রাত 8টায় গুরুদ্বারে মিটিং করছিলেন গ্রামের পুরুষরা। হঠাৎ করে সামরিক পোশাক পরা কয়েকজন বন্দুকধারী হাজির হয়। গুরুদ্বারের বাইরে সকলকে নিয়ে যায়। এরপর দেওয়ালের সামনে দাঁড় করিয়ে এলোপাথারি গুলি করে হত্যা করে। হামলা চালায় গ্রামের আরও এক জায়গায়। 2 জায়গা মিলিয়ে প্রাণ যায় মোট 35 জন শিখের। সেই হামলার মাস্টার মাইন্ড আজও ধরা পড়েনি। শিখ ধর্মাবলম্বীদের ওপর সবথেকে বড় আঘাত কাশ্মীর উপত্যকার বুকে। কিন্তু তারপর 25 বছর কেটে গেছে, কিন্তু এখনো ওই গণহত্যার পেছনে কারা যুক্ত ছিল তারা কিন্তু এখনো অধরা। 2 জন পাকিস্তানি নাগরিককে লস্করে তৈবা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকেও ছেড়ে দেওয়া হয় প্রমাণের অভাবে। ডেভিড হেডলি 2015 সালে ভারতীয় গোয়েন্দাদের হাতে এলে তিনি স্বীকার করেন যে ওটা লস্করেরই পরিকল্পনা ছিল এবং হাফিজ সঈদের ভাইপো সরাসরি যুক্ত ছিল এই গণহত্যার পেছনে। গুলি লাগলেও বরাত জোরে বেঁচে যান নানক সিং। 70 বছরের বৃদ্ধের মনে সেই নৃশংস হত্যালীলার ক্ষত আজও টাটকা। कोई बंदूक बरदार आगे नाम मालूम, पता नहीं कौन थे, क्यों आए, कहाँ से आए। आके उन्हें सीधा ही लाइन अप कर दिया 2 जगह पर। एक जगह 17 पर्सन को खड़ा किया, दूसरी जगह हम 19 थे। तो अंदर गोलियाँ बरसाई तो मैं जख्मी हो गया, मैं बच गया, बाकी मर गए। सरकार ने कहा था कि इसकी हम इंक्वायरी करेंगे, लेकिन आज तक वो इंक्वायरी नहीं हुई, कुछ पता नहीं चला। গুরুদ্বারের মাঝে 35 জনের শেষকৃত্য সম্পন্ন হয়। নিহতদের ছবি টাঙানো হয়েছে গুরুদ্বারের দেয়ালে। আর তাদের স্মৃতিতে এই মুহূর্তে এই গুরুদ্বারার মধ্যে এই ঘরটা তৈরি করা হয়েছে এবং সেখানে সেই মৃত যারা শহীদ হয়েছিলেন সেই 35 জনের ছবি টাঙানো রয়েছে। গুরুদ্বারে গুলির দাগ দেখালেন বৃদ্ধ খাজান সিং। তিনি দমকলে কাজ করতেন, নাইট ডিউটি থাকায় বেঁচে গিয়েছিলেন। ফৌজ বা সেনার পোশাক পরে কয়েকজন আসে এবং সেখান থেকে যারা ছিলেন গ্রামের মানুষরা, পুরুষরা ছিলেন, তাদেরকে বাইরে বের করে এই গুরুদ্বারার দেয়াল বরাবর তাদের সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়। उस दिन ये गुरुद्वारा का जो वाल है उस पे सभी को खड़ा कर दिया ना। हाँ, बोला इधर खड़ा हो जाओ, मिंडन गए इधर से, हमको मकालमत हो जाए, आप मार जाओ, तो इधर खड़े हो जाओ। तो बाद में वो गई नहीं तो आसमानी फायर किया और बाद में इन पर कर दिया फायर और इनको मार दिया सबको। ये क्या गोली का निशान है? ये गोली के निशान सर। इतने गोली चलाया? हाँ, बहुत गोली चला, बहुत। पहलगाम गणहত্যা চিট্টি সিংপুরার সেই রাত্রির কথা উস্কে দিয়েছে। আর নানক সিংয়ের প্রশ্ন একটাই, 25 বছর কেটে গিয়েছে, এখনো এই গ্রামের দুষ্কৃতীদের ধরা যায়নি। পহেলগামের হত্যাকারীদের কি আদৌ ধরা যাবে?
সংশয় প্রশ্ন নানক সিং কেন গোটা গ্রামের। বুঝতে পারছেন জঙ্গিরা বারবার কিভাবে এইভাবে নিরপরাধদের নিশানা করে, হয়তো নির্দিষ্ট কারণেই করে, এবং প্রত্যেকটা ঘটনার সঙ্গে সঙ্গে একটা করে সংশয় তৈরি হয়ে যায়। ঠিক যেরকমভাবে ওই 25 বছর আগের গণহত্যার যারা অপরাধী তাদের ধরা যায়নি, এবার যাবে তো, এটাই বড় সংশয়। এবং সেই সংশয় থেকেই গোটা দেশের মানুষ এখন এক কাট্টা হয়ে বলছেন ওই লোকগুলো ভুলে যাই, আগে ওই লোকগুলোর পেছনে যারা আছে তাদের শাস্তি দিই, তারপর তো এই লোকগুলো যাবে কোথায়। দেখুন আপনাদের এক বঙ্গ সন্তানের কথা বলি, চট্টগ্রামের শরৎচন্দ্র দাস, তিনি ব্রিটিশ চর হিসেবে তিব্বতে গেছিলেন। এবার শরৎচন্দ্র দাস নিজের স্মৃতিচারণায় একটা চমৎকার ইতিহাস লিখে গেছে। কাশ্মীরের শেখ রাজা যখন লাদাখের পথে তিব্বত আক্রমণ করেছিলেন, তখন তিব্বতের রাজা চীনের শরণাপন্ন হন। চীনের সম্রাট শিখদের হটিয়ে দেয়, কিন্তু তিব্বতে খবরদারি শুরু করে, আর তারপর তো দখল করেই নিয়েছে। এবং লাদাখে অনুপ্রবেশের রাস্তাটাও কিন্তু চীন চিনে গেছে। এবার কাশ্মীরে গোলমাল হলে তাতে চীনের হাত জস থাকে বলেই ভারতীয়রা সন্দেহ করেন। আর পাকিস্তান বারবার দাবি করে যাচ্ছে চীন নাকি তাদের আশ্বস্ত করেছে, পাকিস্তান যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে তারা সহযোগিতা করবে। দেখুন পাকিস্তানের পরমাণু অস্ত্র, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, রাইফেল, গ্রেনেড সব কিন্তু এখন চীনের দেওয়া। হ্যাঁ, সম্প্রতি তুরস্ক তারা কার্গো বিমানে অস্ত্র পাঠিয়েছে বলে প্রচার করা হচ্ছে, কিন্তু সম্ভবত সোয়ার্ম ড্রোন পাঠিয়েছে তুরস্ক। পঙ্গপালের মতো সেই ড্রোন শত্রু সেনাকে আক্রমণ করে। কিরগিজস্তানের যুদ্ধে সাফল্য পাওয়ার পর তা কি পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক? এই প্রশ্নটা তো থাকবে। তার থেকেও বড় প্রশ্ন কি, চীন কি সরাসরি যুদ্ধে জড়াতে পারবে? তাহলে কিন্তু আমেরিকাও যুদ্ধে জড়াবে। ৬২ যুদ্ধের পর নেহেরু কেনেডির সম্পর্ক কিন্তু অনেক মজবুত হয়েছিল। সুতরাং ভারতকে চীনের জুজু দেখিয়ে লাভ নেই, কারণ চীন আগে পিছে অনেক কিছু হিসেব করে তারপর সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আমেরিকার চাপ তাদের ওপর রয়েছে, সেই চাপ থেকে বেরোতে ভারতকে পাশে দরকার তাদের। তারা তো এমনি এমনি কিছু করবে না। আর দেখুন এত কিছু তো তখন আসবে যখন ভারত কিছু করবে। ভারত তো এখনো কিচ্ছু করেনি, শুধু করবো বলেছে, তাতেই তো পাকিস্তানের অবস্থা শেষ। পাকিস্তান হামলার আতঙ্কে ভুগছে এখন। কবে হবে, কখন হবে, কিভাবে হবে, এই নিয়ে তাদের মাথার চুল ছেঁড়ার দশা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সে তো বিদেশি সংবাদদাতা হয়ে বলেছে ভারত হামলা করবে, সেটা নিয়ে তাদের নাকি কোনো সন্দেহ নেই। এবং তাদের কি ধারণা জানেন, 3 দিনের মধ্যেই আক্রমণ করবে ভারত। তারা নিজেরা বিভিন্ন সূত্র থেকে যা খবর পেয়েছেন তাতে অগাধ বিশ্বাস ভদ্রলোকে। ইনপুটটার উপর এতটা ভরসা করেছেন যে গোটা দেশে একদম থরহরি কম্প হয়ে গেছে। পাকিস্তানের সেনা আধিকারিকরা সব দেশ ছেড়ে পালাতে শুরু করেছে, শুধু ওই আসছে এই ভয়ের চোটেই। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়াই পাক সেনারা দেশ ছাড়ছে, ভাবতে পারছেন? অবসরপ্রাপ্ত সেনাকর্মী আর অফিসারদের যার জন্য পাকিস্তান এখন তৈরি থাকতে বলছে, কারণ যারা এখন রয়েছে তাদের মধ্যে তো গণ ইস্তফার প্রবণতা দেখা দিচ্ছে। সেনারা সবাই গণ ইস্তফা দিচ্ছে, লড়বেটাকে? তাই ওই যারা প্রাক্তন সেনা তাদের ডাকো। দেখুন পাকিস্তানিরাই যদি ভারতের সামনে দাঁড়াতে কেঁপে যায়, যদি যুদ্ধ করতে অনাগ্রহী হয়, তাহলে ওই সমস্ত তুরস্ক থেকে আর চীনের কাছ থেকে ভিক্ষের অস্ত্র দিয়ে কি হবে? এই ভিক্ষের কথা একটা কথা মনে পড়ে গেল, জানেন তো? ওই পাকিস্তানের 24 কোটি নাগরিকের মধ্যে নাকি 4 কোটিরই পেশা এই ভিক্ষাবৃত্তি। সব থেকে বড় ইন্ডাস্ট্রি তাহলে ভিক্ষাবৃত্তি, একদম পুরো ইন্ডাস্ট্রির মতো চলে পাকিস্তানে। আর সেই মানুষগুলোর জীবন ধারণের মান উন্নত না করে সেই দেশটা কি করছে? অন্য দেশে সন্ত্রাসে মদত দিয়ে যাচ্ছে। কোন মানসিকতা থেকে? আর এটার কোনো নোংরা মানসিকতা ছাড়ার কোনো মানসিকতা হতে পারে? যে দেশের প্রত্যেক 6 জনের মধ্যে 1 জন ভিক্ষুক, তারপরেও তারা যুদ্ধ করে মেতে থাকতে পারে? তো পাকিস্তানের মানুষও রয়েছে।
দেখুন, পাক সেনা, পাক জঙ্গি গোষ্ঠী এরা সব তো আর আকাশ থেকে নেমে আসেনি, ওই দেশেরই নাগরিকদের মধ্যে থেকে তৈরি হয়েছে, তাদের নিয়ে তৈরি হয়েছে। অথচ দেখুন, তার মানে গোড়ার থেকে এদের আছেটা কি, যিনি এত আস্ফালন করছে। আর এই তো প্রতিরক্ষা মন্ত্রী, শুনলেন তো, নিজের দেশকে কোথায় রক্ষা করবে তিনি ইংরেজি সংবাদ মাধ্যমের ইংরেজিতে প্রশ্ন শুনে এমন গলে গেলেন যে পাকিস্তানকেই একেবারে বেআবরু করে ছেড়ে দিলেন। এই খাজা আসিফ তিনি তো কয়েকদিন আগে মার্কিন সংবাদ মাধ্যমের সামনে ইন্টারভিউ দিতে গিয়ে বলে ফেলেছিলেন যে 30 বছর ধরে তারা সন্ত্রাসকে লালন পালন করছেন। চেয়েছিলেন অন্যদের ওপর দোষ চাপাতে যে এর পেছনে, পাকিস্তানের পেছনে মদত ছিল ব্যাপারে বা চাপ ছিল ব্যাপারে আমেরিকার, কিন্তু করেছে যে পাকিস্তান। তারা যে ধারাবাহিকভাবে সন্ত্রাসকে লালন পালন করে আসছে, গোটা বিশ্বকে অস্থির করছে, সে দেশের বিদেশমন্ত্রী স্বীকার করে নিচ্ছে, যেটা ভারত এখন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বিরুদ্ধে হাতিয়ার করে তুলে ধরছে। দেখুন, একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, অসাধারণ ভদ্রলোক এই খাজা আসিফ। যুদ্ধ টুদ্ধ হলে বা পাকিস্তানকে সাজা দেওয়া টেওয়া যাই হোক আর কি, এই আমাদের যা পেন্ডিং কাজগুলো রয়েছে এগুলো সব মিটে টিটে গেলে একে নিয়ে এসে এই পদ্ম সম্মান দেওয়া যায় না? ভাবা যেতে পারে, কিন্তু ভারতের এরকম উপকারী বন্ধু খুব কম আছে। এরকম উপকার অতীতে কোনো পাকিস্তানি করেনি। ভাবুন তো, এরকম প্রতিরক্ষা মন্ত্রী হলে প্রতিরক্ষাটা কীরকম হবে বোঝাই যাচ্ছে। এই জন্য এই মানে তার প্রতিটা পদে পুরো কার্টুন, জানেন তো। পাকিস্তানি বিমান বাহিনী একটা প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে, তাদের যুদ্ধ প্রস্তুতি দারুণ তুঙ্গে আছে, তারা একদম তৈরি, এটা বোঝাতে চেয়েছে আর কি, সোজা ব্যাপার। তাতে কি করেছে জানেন, ওই বিভিন্ন তাদের যা যা অস্ত্রশস্ত্র আছে তার মধ্যে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দেখিয়ে দিয়েছে, আমাদের আছে। ঘটনা কি জানেন, এটা শুধু ভারতের আছে, রাশিয়া দিয়েছে, কিন্তু পাকিস্তানের নেই। তার মানে এরা ওই একটা হঠাৎ করে বলেছে যে এক্ষুনি একটা এরকম এমন জম্পেশ করে একটা ভিডিও তৈরি করো, চারপাশে ছড়িয়ে দেওয়া হবে যে পাকিস্তান কি ভয়ানকভাবে তৈরি, কি প্রবল শক্তিশালী তারা। সুতরাং তারা সবাই হুড়োপুড়ি করে ওই ওয়েবসাইটে যেখানে যত যার আছে সব কিছু নামিয়ে দিয়েছে ঢুকিয়ে। খেয়ালই নেই যে অস্ত্রটার কথা বলছে সেটা তাদের নেই, সেটা ভারতের আছে। ভাবুন, পুরো জাস্ট টুকে ছেড়ে দেওয়া, নিজেদের ভাড়ারে কিচ্ছু নেই। তাহলে ISI এর এত চেষ্টা চরিত্র, এত যেই একটা বেশ চাঙ্গা দেখানোর চেষ্টা, ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে, সমস্ত বড় বড় কথা বলা, সবই তো বিফলে যাবে। হ্যাঁ, এটা ঠিক, যাদের ভেতরটা এরকম ফাপড়া, তারা যেরকম ঘুর পথে ভারতে নাশকতা চালিয়ে এখানকার সাধারণ মানুষের রক্ত ঝরানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। সামনাসামনি মুখোমুখি হওয়ার দম আছে নাকি? ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট তারা দুবার হ্যাক করার চেষ্টা করেছে। যত ভয় পাচ্ছে তত মনে হচ্ছে একটু জানি ভারত কি করলো, কবে আসছে, কিভাবে মারবে আমাদের। তাই জন্য পাক সাইবার দস্যুদের লাগিয়ে দিয়েছে যে ভারতের ওয়েবসাইটে, প্রতিরক্ষা মন্ত্রীর ওয়েবসাইটে ঢুকে দেখো না যে ভারত কোথায় কোথায় সেনা সমাবেশ করছে, কোন দিক থেকে আক্রমণ করবে, কবে করবে, কোন দিক থেকে এগোচ্ছে। মুশকিল হচ্ছে সেটাও কাজ করেনি, কারণ শুধু ডিফেন্স সিস্টেম নয়, আমাদের এখানকার যারা আছেন তারা তো টেকনিক্যালি ওই পাকিস্তানিদের থেকে অনেক এগিয়ে। আর এটা তো শুধু একটাই, মানে এগুলো সোজা কথায় তো ছেঁচড়ামো, তাই না? এবং একভাবে তো না, সব ওই ঘুর পথে জানার চেষ্টা। ভারত কোথা দিয়ে যাচ্ছে, সেনারা কোথা দিয়ে যাচ্ছেন, কোথায় সেনা সমাবেশ হচ্ছে। এবার এটা না জানতে পারলে এরা তো নিজেরা ফাঁপড়ে পড়ে যাচ্ছে যে কখন কী হয় আর কতক্ষণ টেনশনে থাকবো। তাই এখানকার ভারতীয় যে সেনা অফিসাররা রয়েছে তাদের সন্তানদের ফোন করছে, তাদের ভারতীয় সেজে ফোন করছে। ভাবুন কতদূর নোংরা মানসিকতা। জানতে চাইছে যে তাদের বাবা বা মা কোথায় আছে, তাহলে অন্তত বোঝা যাবে যে না এখানে সেনা সমাবেশ হচ্ছে। কিন্তু সেখানেও তো ব্যর্থতা। মাঝখান থেকে সেনা পরিবারগুলো আর তাদের প্রতিবেশীরা সবাই সতর্ক হয়ে গেছে। আর কত এদের নাক ঘষা যাবে, আমি শুধু সেইটা ভাবছি, কতটা নাক ঘষলে তবে শিক্ষা পাবে শেষে।
गुड मॉर्निंग, जय हिंद। जय हिंद। शुभम कुमार शर्मा जी बात कर रहे हैं? हाँ जी। अकाउंटेंट विनय गुप्ता बात कर रहा हूँ इधर से, एपीएस बठिंडा से। कैसे हैं? बढ़िया हैं आप? हाँ मैं बढ़िया, आप बताओ जी। तो अभी मुझे ये बताइए कि आपके जो क्लास फेलोज हैं साथ के, इनका कुछ ना अभी इनसे वार्तालाप नहीं इनके पापा से हो पा रहा कुछ स्टूडेंट्स के। तो ये जो आर्मी के थे, ये आरटी ब्रिगेड वगैरह, ये इनके अभी अब बठिंडा कैंट से आउट गई है जो इनके लोग हैं सभी, इसके लिए बॉर्डर वाली साइड पे निकल गए हैं। मैं तो कैंट के बाहर रहता हूँ, मुझे नहीं पता सर जी। हाँ, आपका शगुन था, शगुन एक थी फीमेल थी, शगुन आपकी क्लासमेट ही थी और साथ में उनके पापा थे योगेश कुमार जी, ये अटली ब्रिगेड के थे, 10 कोर अटली ब्रिगेड के। पता नहीं, शगुन नाम की लड़की तो थी, पर बाकी का मुझे नहीं पता कौन से ब्रिगेड नहीं, क्योंकि मेरे को कैंट के बारे में कुछ नहीं पता सर जी, मैं तो बाहर ही रहता हूँ। अच्छा, बाहर जा रखे हैं। तो दूसरी थी रोहिणी पाल थी साथ में आपके ना? हाँ सर, ये बहुत पुरानी बात है। বুঝলেন, এই পাকিস্তানি চোরদের থেকে আমাদের এখানে সেনা অফিসারদের ওই বাচ্চা ছেলেপুলেগুলো কত বেশি বুদ্ধিমান, নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, একটা তথ্য পায়নি। দেখুন, পাকিস্তান 48 ঘন্টার মধ্যে হামলার আশঙ্কা করছে। তারা তাই জন্য 72 ঘন্টার জন্য ওই পাকিস্তানের ওই লাহোর আর ইসলামাবাদের মধ্যে যে আকাশসীমা সেটা সিল করে দিয়েছে। ওই সময় কোনো পাকিস্তানি বিমানও আকাশে উঠতে পারবে না। মানে বুঝে গেছে 48 থেকে 72-এর মধ্যে কিছু না কিছু হবে আর কি, ম্যাক্সিমাম 72 ঘন্টা। এর মধ্যে ভারত কিছু না কিছু করবেই, এটা মানে এদের মনের মধ্যে আতঙ্কটা একদম গেঁথে গেছে। এই পুঁজি পাঁথি সব দেখে এই সমস্ত সিদ্ধান্তে গেছে নাকি ওই সময় পাক সেনাবাহিনী মহড়া দেবে। দেখুন, পাকিস্তানের মতো হাড়ির হাল কিন্তু ভারতের নয়, ওখানকার তো হাড়ির হাল। আমি দেখছিলাম ওখানকার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওখানকার লোকজনেই বিভিন্ন সব ভিডিও ওই রিল ফিল বানিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে কি বলছে জানেন? একজন বলছে পাকিস্তানের ট্যাঙ্ক একদম দারুণ শক্তিশালী, দারুণ কাণ্ড করবে। আরেকজন বলছে ট্যাঙ্ক তো শক্তিশালী বুঝলাম, কিন্তু ট্যাঙ্কটা চালানোর জন্য তো পেট্রোল লাগবে, সেটাই তো নেই। ভাবুন নিজের দেশ সম্পর্কে এদের কী অবস্থা। কিন্তু ঘটনাটা বাস্তব, সে দেশে মানে ওই ট্যাঙ্কে ভরার মতো পেট্রোলও যে যথেষ্ট নেই, সেটা কিন্তু সে দেশের মানুষও জেনে গেছে। কিন্তু মুশকিল কি জানেন, আমাদের দেশে ওদের মতো অবস্থা নয়। তারপরেও আমরা কিন্তু হিসেব খরচ খরচা সব হিসেব করে নিয়ে তারপর অনুষ্ঠানের আয়োজন করি। যুদ্ধ তো অনেক বড় ব্যাপার, সেখানে সময় লাগবে, তাই তার প্রস্তুতি কিন্তু চলছে আমাদের। রেড়ে করে আগ্রহ পশ্চাৎ না ভেবে ঝাঁপিয়ে পড়াটার কোনো মানে হয় না, সেটা পরিষ্কার। দেখুন, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জরুরি বৈঠক হয়েছে। 3 বাহিনীর প্রধান, নিরাপত্তা উপদেষ্টা আর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীকেই রণকৌশল ঠিক করার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু কবে, কোথায়, কিভাবে প্রত্যাঘাত, সেটা কেউ কিচ্ছু জানেন না, কাউকে কিচ্ছু বলা হয়নি। এটা সেনা ঠিক করার কাজ, সেনা ঠিক করবে। কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে নরেন্দ্র মোদীর একটা মন্তব্য। দিল্লির একটা অনুষ্ঠানে গিয়ে মোদী বলেছেন, আমাদের হাতে সময় বেশি নেই, কিন্তু লক্ষ্য অনেক বড়। हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। ये मैं वर्तमान स्थिति के लिए नहीं कह रहा हूं। নরেন্দ্র মোদীর মুখের হাসিটা দেখলেন? একটা দ্ব্যর্থবোধক বাক্য ব্যবহার করেছেন তিনি। বললেন, বর্তমান পরিস্থিতির জন্য বলছি না। এবার বর্তমান পরিস্থিতি বলতে কি বোঝাচ্ছে? ধরা যেতেই পারে যে উন্নয়নমূলক কোনো কাজের কথা বলছেন প্রধানমন্ত্রী, বলছেন খুব দ্রুত আমাদের করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। কিন্তু এমন একটা সময়, এই সময়ের উল্লেখটা করলেন, হৃদকম্প হলো কাদের? পাকিস্তানে। বার্তা গেল কোথায়? দেশের প্রত্যেকটা প্রান্তে। কি বার্তা? ভারতের হাতে সময় বেশি নেই, ভারত খুব দ্রুত যা করার করবে। দেখুন, সত্যি কথা বলতে কি, আপনি যদি একটু রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে ভাবেন,
সত্যিই তো ভারতের হাতে সময় বেশি নেই, কারণ এরকম একটা বৃহৎ একটা গণতন্ত্র যেখানে মানুষজনের কথা বলার স্বাধীনতা রয়েছে, একাধিক রাজনৈতিক দল রয়েছে, তাদের মত, তাদের পথ, তাদের আদর্শ আলাদা আলাদা, তারা দেশের পাশে, দেশের প্রয়োজনে এক কাট্টা। তারা সবাই চান পাকিস্তানকে উপযুক্ত জবাব দিক রাষ্ট্র, পাশে থাকবেন তারা। কিন্তু প্রধানমন্ত্রী যেটা বললেন সেটাই তো বাস্তব। যত দেরি হবে ব্যবস্থা নিতে, যত সময় যাবে, ততই তো তাদের মুখ ফুটবে, আস্তে আস্তে রাজনৈতিক বক্তব্যগুলো বেরোতে থাকবে, এবং রাজনৈতিক বক্তব্য সবসময় তো নিজের স্বার্থ দেখে। সুতরাং সেই পরিস্থিতি তৈরি হওয়ার মধ্যেই ভারতকে এমন কিছু করতে হবে, জবাবটা এমনভাবে দিতে হবে যে দেশের মধ্যে কোনো দ্বিমত না হয়। সত্যি কথাটা বলেছেন, একটা সেন্টেন্স বলেছেন, তার কত দিকে মানে বুঝতে পারছেন? এই হচ্ছে রাজনীতি। কিন্তু কথা হলো ভারত করছেটা কি? দেখুন, দেশ কখন কিভাবে কোন পথে জবাব দেবে সেটা নিয়ে ওই পাকিস্তানের যেরকম আগ্রহ রয়েছে, আপনার আমারও রয়েছে, কিন্তু বিশ্বাস করুন আপনার আমার আগ্রহের থেকে অনেক বেশি আগ্রহ পাকিস্তানের। আসলে ওটা উৎকণ্ঠা। মাথার কাছে যদি পিস্তল ধরা থাকে, লোকে তো আতঙ্কেই অর্ধেক শেষ হয়ে যায়, ওর থেকে ট্রিগার টিপে দেওয়াটা ভালো। এখন ইসলামাবাদের মনে হচ্ছে এরকম কথা। দেখুন, ফাঁকা কলসির আওয়াজ বেশি, আমরা জানি। পাকিস্তানকে দেখেই সেটা টের পাওয়া যাচ্ছে। তাদের নিয়ে চারপাশে বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে। ক্ষেতের মধ্যে নাকি ট্রাক্টরের বদলে ট্যাঙ্কের মহড়া দিচ্ছে ওরা। ফাইটার প্লেন ওড়াতে গিয়ে নাকি কয়েকটা ভেঙেও পড়েছে। যুদ্ধ বিমান চলতে গিয়ে টেক অফ করতে পারেনি, কারণ তেল ফুরিয়ে গেছে। সব শোনা যাচ্ছে। এগুলো কোনোটাই অস্বাভাবিক না, এগুলোই হওয়াটা স্বাভাবিক। সত্যি ওদের হাঁড়ির হাল। অতীতে ওই যখন অভিনন্দন বর্তমানকে নিয়ে যখন ধরে রাখতে গেছিল, তখন তারা বুঝেছিল যে ভারত যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে সেটা আটকানোর মতো তাদের কোনো রসদ নেই, মানে করে ছেড়ে দিয়েছিল। আর এবার তো ভারতকে নিয়ে কমপ্লিট ধাঁধায় রয়েছে। আকাশপথে শোয়ানো হবে না জলপথে শোয়ানো হবে, না ডিরেক্ট মাটিতেই কচুকাটা করা হবে, কিচ্ছু টের পাচ্ছে না ওরা। ফলে দিন রাত উদ্বেগে হাত পা ছুটছে। দেখুন, ভারতে সেখানে সবটাই চলছে চুপচাপ, কেউ কিচ্ছু জানতে পারছে না। তাই সব রকম জবাবের সম্ভাবনা কিন্তু রয়েছে। এটাই খুঁজছে পাকিস্তান। ক্লুয়ের খোঁজে তৃষ্ণার্ত কাকের মতো অবস্থা হবে। অবশ্য তৃষ্ণার মতো খারাপ জিনিস কিছু নেই, কিন্তু জলের অভাব কেমন হতে পারে সেটা একবার মজার ছলে দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মনে আছে ট্রাম্পের সেই রসিকতাটা? আজকে কিন্তু পাকিস্তানিদের খুব বেশি করে সেই রসিকতাগুলো মনে পড়ছে। তার কারণ কি জানেন? তৃষ্ণার্ত থাকার দিন কি তাদের এগিয়ে আসছে, এটাও কিন্তু তাদের আর একটা বাড়তি আতঙ্ক। I need water. Help me. I need water. Help. That's what it. ট্রাম্পের জল ছোঁড়াটা দেখলেন? মস্করা করছিলেন, কিন্তু বিষয়টা প্রতীকী হতে পারে খুব বেশিভাবে। একটা সম্ভাবনার আভাস তো আছে। ওই সিন্ধু নদ সংক্রান্ত চুক্তি, সিন্ধুর জল চুক্তি, ভারত সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, রদ করে দিচ্ছে, সে খবর তো ইতিমধ্যেই সবাই পেয়ে গেছে। আর এখান থেকেই তো আশঙ্কাটা দানা বাঁধছে, কারণ বাকিদের কাছে ওটা সম্ভাবনা, পাকিস্তানের কাছে ওটা আশঙ্কা। এই আশঙ্কাটা সত্যি হলে, পাকিস্তানের তীব্র জল সমস্যা হলে, জলটাকে ছেটাবে ওই ট্রাম্পের মতো নে খা, এরকম কথা বলতে পারবে তখন আমেরিকা? খা এটা বলতে গেলে তো জল এনে জল দিতে হবে। আমেরিকার থেকে কয়েকটা বাতিল যুদ্ধজাহাজ ওখানে যেতে পারে, তুরস্ক থেকে ওই কার্গো করে কিছু অস্ত্র যেতে পারে, কিন্তু জল কখনো পৌঁছবে না। ওটার জন্যই ভারতের দিকেই তাকাতে হবে, ভিক্ষে করতে হবে, সোজা কথা। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর সবার আগে কিন্তু ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
সবাই ভেবেছিলেন সব কিছু থাকতে কোথায় গিয়ে ধরে মেরে দেবে, তা না, ভারত সবার আগে এরকম একটা সিদ্ধান্ত নিল কেন? এমনি এমনি করেনি। জলচুক্তি নিয়ে অনেকগুলো কনফিউশন আছে জানেন তো, অনেকে অনেক কিছু বলছেন, সেগুলো একটু সোজাভাবে বোঝার চেষ্টা করা উচিত। আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছিলাম। সত্যি সত্যি তো ভারত হঠাৎ সিন্ধু জলচুক্তি স্থগিত করলো কেন এবং তাতে হলোটা কি, আর যদি এখনো কিছু না হয় হবেটা কবে? দেখুন, খোঁজ খবর নিয়ে যা দেখা যাচ্ছে তাতে পরিষ্কার, হঠাৎ করে কিছু একটা মনে হলো আর দুম করে জলটা বন্ধ করে দিলাম, পাকিস্তান জল খেতে না পেয়ে মরে গেল, ব্যাপারটা এরকম না। পশ্চিম দিকে যাওয়া সিন্ধু সহ বাকি যে নদীগুলো তাদের ঢাল পাকিস্তানের দিকে, নদী ওপর থেকে নিচের দিকে নামবে, এটাই স্বাভাবিক। এই নদীগুলোর জল যদি আটকাতে হয় তাই তো নির্দেশ দিলে হবে না, তারা পেছন দিকে চলে গেল, ডান দিকে বেঁকে গেল, বাঁ দিকে বেঁকে গেল, ওটা তো হয় না। ওই নদীর জল আটকাতে গেলে ড্যাম লাগবে, বাঁধ দিতে হবে, বাঁধ। এবার চুক্তি মেনে ভারত একটাও বাঁধ বানায়নি এখন। এরকম ড্যাম কিন্তু চীন বানিয়ে রেখে দিয়েছে এই ব্রহ্মপুত্রের ওপর, অন্তত 3টে এরকম বাঁধ তৈরি করে রেখেছে তারা। যদি কোনোদিন তারা মনে করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তখন হয়তো ওগুলো দিয়ে জল আটকাবে। দেখুন, আমরা বানাইনি এটা যেরকম সত্যি, সেরকম বানানো হবে না বা তার কোনো প্রস্তুতি অলরেডি নেওয়া নেই, এটারও তো কোনো গ্যারান্টি নেই। শুধু শুধু তো কেউ এই কথাগুলো বলতেন না নয়তো। দেখুন, বারবার পাকিস্তান আমাদের আঘাত করবে আর আমরা সেটা বারবার সহ্য করে নেবো, আর ওই 65 সালের চুক্তিটাকে ধরে বসে থাকবো, এরকম মাথার দিব্যি কে দিয়েছে? ফলে ভারত যে জবাব দেওয়ার জন্য আগের থেকেই পরিকল্পনা করে রাখেনি সেটা বলা যাচ্ছে না। এবার আমরা একটু আন্দাজ করার চেষ্টা করতে পারি, কোথায় কোন পয়েন্টে ড্যাম বানানো হলে পাকিস্তানের 12টা বাজবে, সেটা আপনাদের একটু দেখাতে পারি। কারণ আপনারা জানেন যে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে কাশ্মীর চষে ফেলছেন, নদীগুলোও খুঁজে পেয়েছেন তারা, নদী পয়েন্টগুলোও খুঁজে পেয়েছেন, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সাথেও কথা বলেছেন। শ্রীনগর টু কার্গিল কি হচ্ছে, কোথায় হচ্ছে সেগুলো আমরা বলবো না, কারণ সেটার সাথে জাতীয় স্বার্থ জড়িত। কিন্তু কিভাবে কি হতে পারে, কিভাবে পাকিস্তান তেষ্টায় মরতে পারে, সেটার একটা ইঙ্গিত আমরা আপনাদের দিতেই পারি। इधर इधर मसला तो यही मसला है ना, पानी भी नहीं है इधर, ये बिजली भी नहीं है, ये रोड भी नहीं है, इधर पानी नहीं है। 2 किलोमीटर 3 किलोमीटर बहुत खड्डे में होता है। একদিকে জলকষ্ট আর একদিকে জলের স্রোত, একদিকে পাকিস্তান আর একদিকে ভারত, আর মাঝে সিন্ধু জলচুক্তি। সহজভাবে কি এই চুক্তি? বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের 19 সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে সিন্ধু জলচুক্তি হয়েছিল। সিন্ধু নদসহ পশ্চিমী আরও 2 নদী বিতস্তা ও চন্দ্রভাগার জল সরাসরি পাবে পাকিস্তান, যা প্রায় সিন্ধুর 80% জল। বাকি 20% জল ভারতের, মানে পূর্বের ইরাবতী, শতদ্রু ও বিপাশার সম্পূর্ণ জলের নিয়ন্ত্রণ থাকবে ভারতের। এই নদীর নাম দ্রাস নদী। জজিলা পাস থেকে উৎপত্তি হয়ে কার্গিলে এই নদী মিশেছে সুর নদীর সঙ্গে, তারপর প্রবেশ করেছে পাকিস্তানের অভ্যন্তরে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে বয়ে গিয়ে। শ্রীনগর থেকে কার্গিল TV9 বাংলার ক্যামেরা কার্যত জরিপ করল সিন্ধুর গতিপথ। যাত্রাপথে কখনো ঝিলম তো কখনো জজিলা পাস হয়ে বয়ে চলা দ্রাস নদী। এখান থেকেই জলচুক্তি স্থগিত এবং তার পরিণাম খোঁজার পালা। বাঁ দিকে প্যান করলে বয়ে আসছে দ্রাস নদী। জজিলা পাস থেকে উৎপত্তি হয়ে সেই নদী যখন এখানে এসে পৌঁছচ্ছে, তখন ঠিক যে জায়গায় আমাদের ক্যামেরা রয়েছে সেই দিক থেকে বয়ে আসছে সিংহ নদী। এই নদী আসছে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট থেকে, এবং সেখান থেকে এই নদীর জল এসে প্রবেশ করছে একেবারে ভারতের মধ্যে, ঠিক এই জায়গাতে। এরপরে এই নদী একসঙ্গে মিশে চলে যাচ্ছে সোজা কার্গিলের দিকে। লাদাখের জজিলা পাস থেকে উৎপত্তি হয়ে দ্রাস নদী দ্রাস ও কার্গিলের মাঝের কাঁকসার পয়েন্টে মিশেছে সিংহ নদীর সঙ্গে। এই সিংহ নদীটি পাকিস্তানের গিলগিট থেকে আসছে এবং কার্গিল হয়ে ফের পাকিস্তানে চলে যাচ্ছে। এই কাঁকসার পয়েন্ট হোক বা কার্গিল পেরিয়ে পাকিস্তানে যাওয়ার অন্য কোনো সংযোগস্থল, কোথাও কোনো বাঁধ বানায়নি ভারত।
আর সেটা সিন্ধু জল চুক্তি মেনেই। तो ये पानी को हम लोगों ने रोका नहीं, शायद उधर कोई डैम नहीं है पानी को रोकने का। इस द्रास रिवर के ऊपर अभी तक कोई प्रोजेक्ट नहीं है, किस तरह किसी भी तरह के डैम नहीं है, ये डायरेक्ट पाकिस्तान निकल जाएगा। সিন্ধু জলচুক্তির পর থেকে শতদ্রুর ওপর ভাকরা ড্যাম, বিয়াসের ওপর পং ড্যাম আর রভির ওপর রঞ্জিত সাগর ড্যাম বানিয়েছে ভারত। তৈরি হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে চাষের কাজে ব্যবহার করা হয় এই জল। তবে নদীর জল রোখার জন্য কোনো ড্যাম তৈরি করেনি ভারত। অনেক আগেই এমন বাঁধ ব্রহ্মপুত্রের জন্য চীন বানিয়ে রেখেছে। ভারত চুক্তি মানবে আর পাকিস্তান হামলা চালাবে। কতদিন আর এভাবে চলবে? ভারত কি কোনো পরিকল্পনা করে রাখেনি? यहाँ पे एक रिसर्च हुआ था कि इस पानी को यहाँ से आगे जाने के बाद कुछ 4-5 किलोमीटर के बाद एक गांव आता है जिसको कहते हैं जसगुन। वहाँ से इसको टनल करके उसके अपोजिट इस पहाड़ के उस साइड में एक गांव है जिसको फरोना कहते हैं। तो उसको टनल करके इस दरिया को सुरू रिवर में मर्ज करने का एक ये क्या बोलते हैं उसको रिसर्च हुआ था, लेकिन कहाँ तक इसके ऊपर काम हुआ है इतना तो हम बता नहीं सकते हैं। জলচুক্তি অনুযায়ী 3 নদীর 80% জল পেলেও পাকিস্তানে জলের চাহিদা রয়েছে। এবার এই দ্রাস ও সিঙ্গো নদীর জল আটকে দিলে সেই চাহিদা আরও প্রাণান্তকর হতে বাধ্য। পহেলগাঁও হামলার পর উপত্যকার বহু মানুষ নিজেদের প্রয়োজনে জল আটকানোর পক্ষে সওয়াল করেছেন। ये पूरा रूट में कोई भी डैम नहीं, कोई भी नहीं, कुछ डैम नहीं है, डैम नहीं। इसीलिए जब भी बारिश होता है पानी भर जाता है तो पूरा उसी में हो जाता है, श्रीनगर भर जाता है जब ज्यादा हो, जैसे 2014 में हुआ था। कोई डैम हो जाएगा तो श्रीनगर थोड़ा बच जाएगा। ठीक है। বাঁধ হবে কিনা, হলে কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, প্রশ্ন অনেক। উত্তর জাতীয় স্বার্থেই গোপন থাক আপাতত। তবে চুক্তি স্থগিত করার কথাতেই চোখের জলে ভাসতে পারে পাকিস্তান। দেখুন, একটা কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, বাঁধ দিতে হবে এরকম সবসময় দরকার নেই। মাঝে মধ্যে জলস্রোতকে অন্যদিকে নতুন রাস্তা কেটে ঢুকিয়ে দেওয়া তো যায়। কার সঙ্গে কাকে কখন জুড়ে দেওয়া যাবে কেউ জানে না। ঠিক যেরকম ধর্ম কখন যে আমাদের রাজনীতির সাথে মিশে গেছে পদ বদল করে, এটাও তো আমরা জানতাম না। জানছি এখন, যখন ওই জগন্নাথ ধামকে কেন্দ্র করে রাজনীতি একদম তুঙ্গে উঠেছে। একটা মন্দিরের উদ্বোধন, কিন্তু লক্ষ্য সেটা, উপলক্ষ রাজনীতি। এই জায়গাটাতেই উল্টো বলতে পারি। আসলে উপলক্ষটা ধর্ম, কিন্তু লক্ষ্য রাজনীতি। দেখুন, যেটা হওয়ার নয় সেটাই হচ্ছে। একটা জগন্নাথ ধামকে কেন্দ্র করে চারপাশে একটা চরম কোথাও গিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। এবং সেই রাজনীতিতে যখন হুমায়ুন কবিরের মতো লোক থাকেন, তখন রাজনীতির বাঁকগুলো আপসে আপ চলে আসে। সবাই ভাবছিলেন তৃণমূল এরকম একটা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কোথাও গিয়ে সংখ্যাগুরু হিন্দুদের একটা বার্তা দিতে চাইছে, একটু সহানুভূতি পেতে চাইছে আর কি। সংখ্যালঘু ভোটটা তো আছে, ভোট ব্যাংকটা, কিন্তু ওই দিকটা তো একটু বার্তা দেওয়া হোক, তাহলে কোথাও গিয়ে সংখ্যাগুরু ভোট ব্যাংকটা হিন্দুরা গিয়ে বিজেপির পতাকার তলায় ভিড় করবে না। কিন্তু কোথাও গিয়ে তো হুমায়ুন কবির দেখিয়ে দিচ্ছেন যে গোটা ব্যাপারটা উল্টো দিকে, মানে একটা নদীর একটা পার গড়লে অন্যদিকে মাঝে মধ্যে ভাঙেও। তো এই ক্ষেত্রে যে সেরকম হতে পারে, সেই ব্যবস্থাটা বা সেই ঘটনাটা কিন্তু মনে করিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির। একটা সেকুলার পার্টি, সেকুলার ব্যক্তি, সে যদি একটা ধর্মকে শুধু আঁকড়িয়ে ধরে, তাহলে অপর ধর্মের লোকগুলা তাদের নিজের নিজের ধর্মকে তো আঁকড়াতে চাইবে। সেক্ষেত্রে আরো বেশি বিতর্ক সৃষ্টি হবে। জয় জগন্নাথ করুক আর জয় শ্রীরাম করুক, একই নারায়ণের নাম। অতএব রামও যিনি, জগন্নাথও তিনি, যাবেন কোথা দিয়ে? বিজেপির মতো জয় শ্রীরামের পরিবর্তে মমতা ব্যানার্জি জয় জগন্নাথ বলতে বলবে, এটা ভুল ব্যাখ্যা। আমাকে যদি বলতে বলে, আমি তো কোনো মতেই বলবো না। জগন্নাথদেব আসছে, চলে যাও তোমরা। আমি ভোটের জন্য হায়ার করে নিয়ে এসেছি জগন্নাথদেবকে উড়িষ্যা থেকে, সেই পুরী থেকে আসছে জগন্নাথদেব, তাকে হায়ার করে নিয়ে আসছে। একটা সারদা দেবী করা যেত, একটা ঠাকুর রামকৃষ্ণ করা যেত, দেব দেবতা তো অভাব নাই হিন্দুদের। বুঝতে পারছেন, রাজনীতিতে ধর্ম বইতে শুরু করলে
কোন দিকে পার গড়বে আর কোন দিকে ধস নামাবে, কোন দিকে ভাঙন ধরবে। তার থেকেও বড় কথা, এটা জানতে খুব ইচ্ছে করছে জানেন তো, কোন দেবতার মানে কোন রাজনৈতিক দেবতার ঈশ্বরের হাত রয়েছে এই হুমায়ুন কবিরের মাথার ওপর, যে তিনি অক্লেশে এরকম সব বাঁকগুলো চোখের সামনে তুলে ধরতে পারেন যখন তখন। এটাও কিন্তু একটা বড় বিরাট বড় দোয়াশা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।